হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল আমার জন্য। বহুদিন পরে কোথাও বেরিয়েছি আর যাচ্ছি। নিশ্চয়ই ভিডিও থাম্বনেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন কোথায় যাচ্ছি। যদিও বা এখানে আমি এর আগেও গিয়েছি, তবে গোয়া জায়গাটাই এরকম যে যতবারই যান না কেন মনে হবে প্রথমবার যাওয়ার মতনই এক্সাইটমেন্ট থাকে। এখানে আমি জানাবো আপনাদের যে এই মুহূর্তে গোয়ার কি ওয়েদার কন্ডিশন কীরকম আছে, আমরা যেখানে থাকছি সেই জায়গাটার কস্টিং, যাতায়াত বা ওখানকার গোয়ান ফুড আর সমস্ত কিছু কিন্তু আমি কভার করব। আপনারা থাকবেন আমার সাথে। এখন বাজছে 8:15, 8:15 আমাদের ফ্লাইট। চলুন গোয়া পৌঁছে দেখা হচ্ছে। এই এপিসোডে আমি আপনাদেরকে জানাবো বাই ট্রেন বা বাই ফ্লাইট আপনি কি করে পৌঁছাবেন গোয়া, সাথে মনসুনের সময় গোয়ার ওয়েদার কেমন থাকে, কি বন্ধ থাকে কি খোলা থাকে, সাউথ গোয়ায় যাওয়ার জন্য কোন এয়ারপোর্ট আর নর্থ গোয়াতে যাওয়ার জন্য কোন এয়ারপোর্টে নামলে সুবিধা হবে, বা নর্থ গোয়া এক্সপ্লোর করার জন্য কোন লোকেশনে থাকলে আপনাদের ঘুরতে সুবিধা হবে, সেই সমস্ত কিছু নিয়ে থাকছে এই ভিডিও। সাথে থাকুন, দেখতে থাকুন। গোয়াতে দুটি এয়ারপোর্ট আছে। যদি আপনার একটু নির্জনে সময় কাটানোর আছে, শান্ত সি বিচে বসে সময় কাটানোর আছে, তাহলে আপনি অবশ্যই সাউথ গোয়া যেতে পারেন। সাউথ গোয়ার জন্য সবথেকে ভালো কানেক্টিভিটি থাকে, সেটা হচ্ছে ডাবলিম এয়ারপোর্ট। ডাবলিম এয়ারপোর্ট কানেক্ট করছে সাউথ গোয়াকে। তবে আপনি যদি ট্রেনে যাচ্ছেন তাহলে ভাস্কো দা গামা সেই স্টেশনটাও কিন্তু সাউথ গোয়াতেই পড়ছে। আর নর্থ গোয়ায় যাওয়ার জন্য যে এয়ারপোর্টটা কাছে পড়ে সেটা হচ্ছে মোপা বা মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। যেহেতু আমি নর্থ গোয়ায় যাচ্ছি তাই নামবো মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টেই। এবারে আসি, যদি আপনারা ট্রেনে আসছেন তাহলে ভারতবর্ষের যে কোনো স্টেট থেকেই আপনারা গোয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন। সাউথের জন্য ভাস্কো দা গামাতে নামতে হবে আর নর্থের জন্য নামতে হবে মাডগাঁও রেলওয়ে স্টেশন। স্টেশন থেকে কেটিসি বাস স্ট্যান্ডের দূরত্ব 3-4 কিলোমিটার। বাই অটো রিক্সা আপনি পৌঁছাতে পারেন কেটিসি বাস স্ট্যান্ডে। ওখান থেকে আপনি পাঞ্জিমের জন্য বা নর্থ গোয়ার জন্য আদার্স অন্যান্য জায়গার জন্য আপনারা বাস পেয়ে যাবেন। নেমে গেছি আমরা গোয়ায়। অ্যাজ ইউজুয়াল হচ্ছে বৃষ্টি। আপনাদেরকে দেখাচ্ছি এক্ষুনি যে কি সুন্দর ওয়েদার এখানকার। লাগলো ওই 2.5 ঘন্টা মতো দিল্লি থেকে। এবার বলি, যারা এয়ারপোর্টে নেমে ক্যাবের পিছনে 1500-1600 টাকা দিতে চাইছেন না, বাসে যেতে চাইছেন, তাহলে এখান থেকেই দেখুন প্রত্যেকটা অ্যারো দেওয়া আছে, সেই রাস্তায় গিয়ে আপনারা বাস পেয়ে যাবেন। আপনারা যদি ক্যাবে যেতে চাইছেন সেক্ষেত্রে ওই যে বললাম 1500-1600 টাকা কিন্তু আপনার খরচা হতে চলেছে ক্যালাঙ্গুড বা ক্যান্ডোলিনের বা বাগা পর্যন্ত পৌঁছাতে। এবার যদি আপনি ক্যাবে যাচ্ছেন তাহলে আপনি অবশ্যই ওখানকার গোয়া মাইলসের ক্যাব বুক করবেন। গোয়া মাইলস গোয়ার স্টেট গভর্নমেন্টেরই একটা অ্যাপ, যেখান থেকে আপনারা ক্যাব বুক করতে পারেন। আর ওখানেও দেখতে পাচ্ছেন সামনে এরকম ডেস্কও আপনারা পেয়ে যাবেন ক্যাব বুক করার জন্য। এয়ারপোর্ট থেকে বেরিয়েই অনেক ড্রাইভাররা আপনাকে ঘিরে ধরতে পারে। তারা কিন্তু অনেক বেশি টাকা চার্জ করে, মানে 1800 থেকে 2000 টাকা তো মিনিমাম তারা চার্জ করে ক্যালাঙ্গুড বাগা নর্থ গোয়ার জন্য। এয়ারপোর্টের ভিউটাও একটু দেখুন, কি অসাধারণ, মন ভালো করে দেওয়া জায়গা, তাই না? আর তার মধ্যে যদি ঝিরঝির করে বৃষ্টি পড়ে তাহলে তো আর কথাই নেই। ক্যাব দাঁড়িয়েই ছিল তাই ওয়েট করতে হয়নি। অসাধারণ অনুভূতির সঙ্গে শুরু করলাম জার্নি। যদি আপনারা ভাবছেন যে একবার গোয়া যেতে হবে বা অনেকবারই গোয়াতে আসার কথা ওঠে কিন্তু আসা হয়ে ওঠে না, তাদের বলবো অবশ্যই একবার একটু টাকা পয়সা জমিয়ে চলে আসুন গোয়া। মনে রাখার মতো স্মৃতি সঙ্গে নিয়ে বাড়ি ফিরবেন, এটুকু কথা দিচ্ছি। মোপা এয়ারপোর্ট থেকে ক্যান্ডোলিমের দূরত্ব 31 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগে 45 থেকে 50 মিনিটের মতো। আমরা কথা বলতে বলতে পৌঁছে গিয়েছি আমাদের রিসর্টের কাছাকাছি। চলুন আমাদের রিসর্টটা আপনাদেরকে ঘুরে দেখাই। সবুজে ঘেরা এই সুন্দর রিসর্টটির নাম ছিল কাসা বালাঙ্কা। এখান থেকে ক্যান্ডোলিম বিচের দূরত্ব ছিল পায়ে হেঁটে 3-4 মিনিটের মতো। মনসুনে গোয়া আসার আরেকটি সুবিধা আছে, সেটা হচ্ছে এই সময় রিসর্টের দাম কিন্তু খুবই কম থাকে। তুলনামূলক সিজনের সময় এই রিসর্টটির দামই কিন্তু 5,500 থেকে 7,000 পর্যন্তও পৌঁছাতে পারে। আগে জানাচ্ছি এই রিসর্টের ভাড়া আমাদের কত পড়েছিল।
আমরা বুক করেছিলাম একটা সুইট রুম। রুমটা বেশ বড় ছিল, প্রায় 400 স্কোয়ার ফিটের রুম ছিল। একটা হল, সাথে সিটিং এরিয়া, বেডরুম আর ব্যালকনি। পুরো রুমটাই আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। হোটেলে ঢুকেই আমি যেটা দেখি সেটা হচ্ছে ওয়াশরুম। আমার একটু বড় সড়ো আর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম বেশি পছন্দ। এখানেও ওয়াশরুমটা মোটামুটি ভালোই বড় ছিল, আর সাথে যেই ব্যালকনিটা ছিল সেটাও বেশ বড় সড়ো। এত সুন্দর এত বড় একটি সুইট রুমের আমাদের ভাড়া পড়েছিল অল ইনক্লুডেড জিএসটি অ্যান্ড ব্রেকফাস্ট 3000 টাকা। রিসর্টে ঢুকে ফ্রেশ হয়ে এখন আমরা যাচ্ছি খেতে। খাওয়ার আগে যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে স্কুটি রেন্ট করতে হবে। আর এই যে সামনের রাস্তাটা আপনাদেরকে দেখাচ্ছি, এখান থেকেই 3-4 মিনিট হাঁটলেই পড়বে ক্যান্ডোলিম বিচ। গোয়াতে আসলে স্কুটি নিয়ে নেওয়াটাই কিন্তু ভালো, এতে কম খরচায় আপনি সব জায়গা ঘুরে নিতে পারবেন আর আপনার সুবিধা মতো। তবে বাইক বা স্কুটি যেটাই রেন্ট করছেন না কেন সেটা কিন্তু অবশ্যই খুব ভালো করে ভিডিও বানিয়ে নেবেন, যেটা আমি এখন বানাচ্ছি, যাতে পরবর্তীকালে যখন আপনি স্কুটিটা রিটার্ন করবেন আপনার থেকে তারা এক্সট্রা কোনো চার্জেস না নেয়। আমরা এসে গিয়েছি ক্যালাঙ্গুটে হোটেল সাই প্রসাদে। যদি গোয়ান ফুড আপনি পছন্দ করেন তাহলে অবশ্যই এই রেস্টুরেন্টে আসতে পারেন। এখানকার খাবার বেশ সুস্বাদু আর বাজেটও তুলনামূলক কম। আমরা নিয়েছিলাম একটা কিংফিশ থালি আর একটা প্রন থালি। কিংফিশ থালির দাম পড়েছিল 350 আর প্রন থালির দাম পড়েছিল 250 টাকা। যথেষ্ট পরিমাণেই খাবার, একজনের ক্ষেত্রে পুরো গোটা থালিটা খেয়ে ওঠাটা বেশ কষ্টকরই ব্যাপার। খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি ক্যালাঙ্গুট বিচের দিকে। হোটেল সাই প্রসাদ থেকে ক্যালাঙ্গুট বিচের দূরত্ব 2.5 কিলোমিটার। স্কুটিতে পৌঁছাতে ওই আপনাদের 8-10 মিনিট সময় লাগবে। এখানে মনসুনের সময় খুব কম শ্যাক্স খোলা থাকে। বাগার ক্যালাঙ্গুটেই অ্যাকচুয়ালি খোলা থাকে শ্যাক্সগুলো, তাও সেটাও এরকম নয় যে সব কয়েকটাই খোলা থাকে। বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই ঘুরছি, কিন্তু কিছু করার নেই, কারণ এখানে সময়টাই এরকম যে বৃষ্টি পড়বে। তবে হ্যাঁ, রেনকোট নেই, রেনকোটটা প্রায় পৌঁছেই গিয়েছি আমরা ক্যালাঙ্গুট বিচ। এখান থেকে আর মাত্র 500 মিটারের ডিস্টেন্সেই আছে বিচ। চলুন ওখানে গিয়ে দেখাচ্ছি ক্যালাঙ্গুট বিচটা কেমন। নর্থ গোয়াতে 2-1টা জায়গা বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতেই আপনাকে কিন্তু গাড়ি রাখার জন্য পার্কিং চার্জেস দিতে হবে। আমরা যেহেতু স্কুটি নিয়ে গিয়েছিলাম, স্কুটির ক্ষেত্রে পার্কিং চার্জেস ছিল 30 থেকে 50 টাকার ভেতরেই। খুবই সুন্দর, কি অসাধারণ লাগছে। বড় বড় ঢেউ, ভীষণ বড় বড় ঢেউ আসছে। ব্যারিকেড করা আছে যে এই লাইনের বাইরে না যেতে, আর ওখানে পুলিশ গাড়িও দাঁড়িয়ে আছে, রেস্কিউ টিমও দাঁড়িয়ে আছে। যেহেতু বৃষ্টির সময় ওই জন্য ঢেউটাও অনেক বেশি। যাই হোক, এবার দেখাই আপনাদের স্যাকগুলো, যেগুলো আপাতত খোলা আছে। খুব কম সংখ্যক স্যাকই খোলা আছে। এখানে যেই ওয়াটার স্পোর্টসগুলো হয়, যদিও বা এখন সেগুলো সমস্তটাই বন্ধ থাকে, টোটালি বন্ধ থাকে। কিন্তু যারা সিজনে আসছেন, অক্টোবরের সময় আসছেন, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অক্টোবর থেকেই খুলে যায়, তো সেই সময় যদি আপনারা আসছেন তাহলে আপনারা ওয়াটার স্পোর্টস খুব ভালো করেই করতে পারবেন। যে রেটগুলো থাকে সেগুলো একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ক্যালাঙ্গুটেরই একটা স্যাকে বসে কাটালাম আমাদের প্রথম দিনের সন্ধেটা। তাড়াতাড়ি হোটেলে ফিরে যেতে হয়েছিল যেহেতু খুব ক্লান্ত ছিলাম, আর পরের দিনের জন্য আমাদের ভালো একটা ঘুমের দরকার ছিল। আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। পরের এপিসোড নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।